পুলিশ কোয়ার্টারে সেই পরিবারটির সাথে ঘটে গিয়েছিল এক ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। আজকে এমন একটা ঘটনা আপনাদের বলবো, যেখানে একটি পরিবার না জেনে কিভাবে ভূতের কবলে পড়েছিল। যে ঘটনা শুনলে আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ঘটনাটি। তখন ৬-৭ বছর হয়েছে তন্ময়দা চাকরি করছে কনস্টেবল পদে। তো তন্ময়দার কিন্তু ব্যারাকে ডিউটি, মানে থানায় ডিউটি নেই আর কি, ব্যারাকের মধ্যেই থাকে। এদিকে মেদিনীপুরে অনেকটাই ভেতরের দিকে, বলতে গেলে গ্রামের দিকে, যেখানে আর কি এই তন্ময়দার বাড়ি, সেখানে তার ৩ বছরের একটি ছোট্ট মেয়ে এবং তার স্ত্রী সেখানে থাকে। কিন্তু হঠাৎ করে সেই বাড়িতে তার স্ত্রীর সঙ্গে তার মায়ের একটু ভুল বোঝাবুঝি হয়, এমনকি ঝগড়া অশান্তির পর্যায়েও চলে যায়। এবং তার যে ছোট যা রয়েছে, যার সদ্য একটি পুত্র সন্তান হয়েছে, এবং এই পুত্র সন্তান হওয়ার পরে আর কি অশান্তিটা বেড়ে গেছে। কারণ তাকে বারবার করে জোর করা হচ্ছিল যে এবার তুমি একটা সন্তান আবার নেওয়ার চেষ্টা করো, একটা ছেলে সন্তান আসুক। তো এইভাবে তো বুঝতেই পারছেন, বিভিন্ন পরিবারে বিভিন্ন সমস্যা থাকে। তো সেই সমস্যা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছিল। কোনো মতেই সেই তন্ময়দার ওয়াইফ সেখানে টিকতে পারছিল না। তার ছোট যাও অনেক কথা শোনাতো, তার নিজের মাও অনেক কথা শোনাতো, এমনকি বাচ্চা মেয়েটাকে তেমন ভালোবাসতো না। তো সেই একটা সিচুয়েশানে তন্ময়দা তার ওয়াইফ এবং তার ৩ বছরের মেয়েকে নিয়ে সেখানে চলে আসে। কিন্তু কোয়ার্টার চাইলে কি আর সঙ্গে সঙ্গে কোয়ার্টার পাওয়া যায়? তার তো অনেক প্রসিডিওর থাকে, অ্যাপ্লাই করতে হয়, অনেক ব্যাপার থাকে। আর যেহেতু বাড়িতে অশান্তিও বেঁধেছে, আর যেহেতু তারা বেরিয়ে আসবে, তাই সেখানে কোনো মতেই তারা থাকবে না। তাই তার ওয়াইফ এবং তার মেয়েকে নিয়ে প্রথম প্রায় কয়েকদিন কিন্তু সেখানে একটা ভাড়া বাড়ি নিয়ে ছিল। কিন্তু আসলে একটু কোয়ার্টার পেতে সমস্যা হচ্ছিল, তেমন ভালো রুম সেখানে ছিল না। কিন্তু যেহেতু ভাড়া বাড়িতে তারা থাকবে না, একটু সমস্যা হচ্ছে, মানে থাকাতে অনেক সমস্যা হচ্ছে, তো সেইভাবে কোয়ার্টার ওরা নেবে। তো একটা কোয়ার্টার যেটা আর কি সবাই নিতে চায় না, কি কারণ কি বৃত্তান্ত তেমন ওরা কেউ জানে না। কিন্তু সেই দাদা একটু হলেও শুনেছে সেই কোয়ার্টার নাকি একটু ভুতুরে। এবার যেহেতু দাদা চাকরি করছে, শিক্ষিত একটা ছেলে, সে কোনো মতেই এটা বিশ্বাস করে না যে ভূত বলে কিছু হয়, আত্মা বলে কিছু হয় এবং তারা কারোর ক্ষতি করে। মানে মোদ্দা কথা, তারা এক্সিস্টই করে না, সে বিশ্বাসই করে না এইসব কিছু। অতএব এই যে একটা রুমার ছড়িয়েছে যে সেখানে একটু ভয়ের ব্যাপার রয়েছে, সেই কারণে সেখানে কেউ থাকতে চায় না। তো এই ব্যাপারটাকে পুরোপুরি উড়িয়ে দিয়ে কিন্তু তন্ময়দা সেই কোয়ার্টারটা নেয় এবং সেখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা সেটেলড হয়ে যায়। এই যে প্রথমে তারা ঢুকেছিল, সব থেকে বড় ভুল করেছিল কি জানেন তো? তারা কোনো পুজো দেয়নি। কোনো বাড়িতে ঢুকলে সেটা পুরনো হোক নতুন হোক, নতুন হলে তো নিশ্চয়ই সবাই গৃহপ্রবেশ করবে, অনুষ্ঠান করবে, যজ্ঞ করবে। কিন্তু পুরনো হলে অনেকে পুজো দেয়, একটু মানে যার যা ধর্ম আর কি, তাদের অনুযায়ী বা ধর্ম অনুযায়ী তারা আচার অনুষ্ঠান যা করার করে। কিন্তু অনেকে আছে হঠাৎ করে ঢুকে কিন্তু সেখানে পুজো পার্বণ কিছুই দেয় না। তো তেমনি সেই দিদি এবং দাদা কোনো পুজোয় কিন্তু দেয়নি। দিদির ইচ্ছা হয়তো ছিল, কিন্তু দাদা রাজি হয়নি, বলছে একটা কাজ করো, তুমি তো বাড়িতে সন্ধ্যা পুজো দেবে, তো সেইভাবে অসুবিধা তো কিছু নেই। দিদি সেই কথা শুনলো। আসলে সত্যি কথা বলতে কি, দাদা যে পোস্টে আছে, মানে যে চাকরি করছে, সেখানে এত সময় দাদা পায় না, সময়ের খুব অভাব। তাই সেইভাবে আরও একটা দিন সে নেবে, পুজো পার্বণের জন্য টাইম নষ্ট হবে, তার পক্ষে পসিবল ছিল না। তাই সে চাইলেও তার ওয়াইফের কথা সে শুনতে পারছিল না। তো যাই হোক, এদিকে দিদি সেখানে আসলো। একটা মেয়ে যেখানে ঢোকে সেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর সে করে ফেলতে পারে, যতই সে জায়গাটা নোংরা হোক না কেন। এবার ওই যে বললাম, যেহেতু এই কোয়ার্টার অনেক দিন ধরেই বন্ধ ছিল, অতএব অনেকটাই নোংরা হয়ে গেছে, কিন্তু সে মাত্র 2 দিনের মধ্যেই কিন্তু সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে গুছিয়ে ফেলেছে। তন্ময়দা পুরোপুরি সময় না দিতে পারলেও ম্যানেজ করে কিন্তু বারবার করে আসছে কোয়ার্টারে এবং হেল্প করছে সেই দিদিকে। অনেকেই শুনতে পেয়েছে, জানতে পেরেছে যে ওর একটু প্রবলেম হয়েছে, যে কারণে বউ বাচ্চা নিয়েও চলে এসেছে, তোকে একটু টাইম দিতে হবে। কিন্তু যেহেতু সে কনস্টেবল পদে আছে, এবং শুধুমাত্র কনস্টেবল নয়, আপনারা অনেকেই জানেন, অনেকেই হয়তো জানেন না, এই পুলিশের মধ্যেও কিন্তু অনেক কাজ থাকে,
অনেকে ইলেকট্রিক্সের কাজ করে, অনেকে আবার বাগান পরিচর্যার কাজ করে, মানে বিভিন্ন কাজ। যারা আর কি বাইরে অনেক কিছু করে, মানে তাদের পেশা যেটা, এই পুলিশের মধ্যেও কিন্তু অনেকে সেই কাজ করে। যারা ধরুন এই চাকরি পাওয়ার আগে কোনো কাজ করত, তারপর পড়াশোনা করে চাকরি পেয়েছে, তাহলে চাকরির পরে যেহেতু সেই বিষয়ে তার দক্ষতা আছে, তাহলে কিন্তু সে চেষ্টা করলে সেই পুলিশের মধ্যেই ওই কাজটা সে করতে পারে। তো এরকমই এই ইলেকট্রিক্সের ব্যাপারে, ধরুন ফ্যান সারানো হোক, কারোর এসি নষ্ট হয়ে গেছে, কারোর ঘরে ফ্যান, বিশেষত ফ্যান বিষয়ে কোনো সমস্যা, এইগুলো বিষয়ে সে সেই কাজটা করে, মানে ইলেকট্রিক্স ডিপার্টমেন্টে আছে। আর সেই সময় যখন সে তার ওয়াইফকে নিয়ে এসেছিল, তার মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছিল, সেই সময় কিন্তু গ্রীষ্মকাল চলছিল, একেবারে প্রচণ্ড গরম। আর গরমের মধ্যে দেখবেন বেশিরভাগ করে ফ্যানটা নষ্ট হয়, আর তখন কিন্তু যখন ডাকবে তখনই তার যেতে হবে। এইভাবে সে ঠিকমতো সময়ও দিতে পারছে না, কিন্তু তবুও তার ভালো পরিচয় হয়ে গেছে সবার সঙ্গে, সেই হিসেবে কিন্তু সবাই তাকে কোঅপারেট করছে এবং এই দুদিন অনেক সময় তাকে ছেড়েছে। ভালো কথা, দুদিনের মধ্যে তেমন কিছু কিন্তু ওরা অনুভব করতে পারেনি। এবার অনুভব করতে পেরেছে কি পারেনি, বা কিছু ঘটনা ঘটেছে কি ঘটেনি, ওরা না অতটা মানে বুঝতে পারেনি। আসলে এটা তো স্বাভাবিকই, যেখানে ভাড়া থাকতো সেখান থেকে সমস্ত জিনিসপত্র, কারণ তারা এই কদিনের মধ্যে অনেক জিনিসপত্র কিনে নিয়েছে, সমস্ত কিছু এনে গোছগাছ করতে অনেকটা কষ্ট হয়ে গেছে, ক্লান্ত হলে ঘুম চলে আসবে, কোথায় কি হচ্ছে না হচ্ছে অতটা কিন্তু দিদি আসলে বুঝতে পারেনি। দুদিন হয়ে গেছে, অনেকটাই টাইম ম্যানেজ করে দাদা এসেছে, কিন্তু এখন কি আর সম্ভব? সে সকাল 8টার সময় বেরিয়ে যায়, দুপুরবেলা খেতে আসে, একটু জাস্ট বিশ্রাম করে আবার সে বেরিয়ে যায়, আবার বাড়ি আসতে আসতে মানে ওই কোয়ার্টারে ফিরতে ফিরতে প্রায় 11টা 11:30 মতো বেজে যায়। তো বলতে গেলে সারাদিন কিন্তু দাদা বাড়ির বাইরে থাকে, আর ওই কোয়ার্টারে রয়েছে দিদি এবং তার মেয়ে। 3 দিনের দিন আমি ঘটনাটা বলছি। প্রথম দুদিন কিন্তু সেই দিদি রান্নাবান্না কিছুই করেনি, কারণ গোছগাছ ছিল। প্রথম দুদিন এই যে দাদার যেখানে কাজ করছে, মানে চাকরিটা করছে আর কি, তো সেখানে তো মেস রয়েছে, সেখান থেকে খাবার দাবার নিয়ে এসছে। তৃতীয় দিনের দিন দিদি ওই 11:30টার দিকে রান্না করছে, দুপুরে রান্না আর কি রান্না করছে। তো সেই সময় তার ছোট্ট 3 বছরের মেয়েটা একটা বারান্দা মতো আছে, সেখানে বসে কিন্তু স্লেট নিয়ে এবং একটা চক নিয়ে নিজের মতো লেখালেখি করছে। তার মা রান্না করছে, কিন্তু হঠাৎ করেই সেই বাচ্চাটি চেঁচিয়ে ওঠে আর কাঁদতে থাকে। সে বলতে থাকে, আমার চক নিচ্ছ কেন, আমার চক নিও না, এরকম বলতে থাকে। এবার তার মা ভাবে কাকে কি বলছে, তাহলে কি ওর বাবা আসলো? কিন্তু পিছনে ফিরে দেখলো দরজা বন্ধ, অতএব সে দাদা আসেনি। তখন দিদি ওখানে এসে মানে বারান্দায় এসে জিজ্ঞেস করছে যে কি হয়েছে, তুমি কাকে কি বলছো? বলছে দেখো না, ও আমার চক নিয়ে চলে গেল। বলছে কোথায় চক নিয়ে চলে গেল, তোমার চক তো যে রয়েছে অনেকগুলো। বলছে না, এখানে আরও তো ছিল, এখান থেকে আমার হাতে থেকে কেড়ে রেগে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? সে বলল একটা দাদা নিয়ে গেছে। এইবার সেই কথা শুনে কিন্তু দিদি একটুও ভয় পায়নি, বরঞ্চ হো হো করে হেসে উঠেছে। কারণ হলো ছোট বাচ্চা নিজের মন গড়া কিন্তু অনেক কথাই বলে, অতএব তার ছোট বাচ্চাটি কল্পনা করেছে কোনো কিছু এবং দুষ্টুমি করে এরকম কথা বলেছে। ঠিক আছে, তার মা তাকে বুঝিয়ে বলছে ঠিক আছে দাদা নিয়ে গেছে তো কি হয়েছে, তুমি আরেকটা চক আছে এখানে, সেই চক নিয়ে আবার লেখো। সেই কথা বলে বাচ্চাটির কোনো উত্তরের অপেক্ষা না করেই সেখান থেকে সে দিদি আবার রান্না করতে চলে গেল। কিন্তু কখন তার বাচ্চা সেখান থেকে উঠে পাশের একটা ঘরে চলে গেছে তার মা কিন্তু খেয়াল করেনি। সেই দিদি ভেবেছে তার বাচ্চা পিছনে ওই বারান্দায় বসে বসেই খেলাধুলা করছে, কিন্তু তখন বুঝতে পারলো যখন তার বাচ্চা মানে 3 বছরের মেয়েটি চিৎকার করে উঠল আর কাঁদতে থাকলো। চিৎকার শুনে পিছন ফিরে তাকালো, দেখলো তার মেয়ে সেখানে নেই। স্বাভাবিক সে সময় ভয় পাওয়ারই কথা যে মেয়েটার কি হলো। আওয়াজটা পাশের ঘর থেকেই আসছে, যে ঘরে ওরা সমস্ত কিছু পরিষ্কার করেছে, মানে ঝাড় দিয়েছে বা একটু মুছেছে, কিন্তু ও ঘরে তেমন কিছু রাখেনি। আসলে যখন তারা ভাড়া বাড়িতে এসেছিল তখন যে খুব জিনিসপত্র তারা কিনেছিল তাও তেমন নয়, ভেবেছিল আস্তে আস্তে টুকটাক করে কিনবে। আর তাদের নিজস্ব যে বাড়ি, সেখানে যেসব জিনিসপত্র ওদের আছে, খাট, আলমারি, শোকেস, মানে যা যা আছে আর কি, সেগুলো তো আর নিয়ে আসেনি। অতএব এখানে এই কোয়ার্টারে আসার পরে ওদের কিন্তু খুব একটা বেশি জিনিস হয়নি, তাই পাশের ঘরটা কিন্তু পুরো ফাঁকাই পড়ে রয়েছে।
সেই ঘর কিন্তু বন্ধ করা ছিল। বন্ধ করা মানে লক করা ছিল না, শুধুমাত্র হাতলটা টেনে দেওয়া ছিল। যখন সেই দরজা খোলা হয় তখন কিন্তু একটা আওয়াজ হয়। সেই আওয়াজটাও কি তার মা মানে সে দিদি পায়নি, কিন্তু দিদি দেখলো সেই দরজা খোলা, অতএব সেই মেয়ে সেখানে রয়েছে এবং কাদার আওয়াজটা সেখান থেকেই আসছে। দিদি ঘরের মধ্যে গেল এবং তাকে দেখে তার মেয়ে ছুটতে এসে তাকে জড়িয়ে ধরে বলল যে ওই দাদামাকে মেরেছে আর বলছে এখান থেকে চলে যেতে। এইবার কিন্তু দিদির একটু ভয় লাগতে শুরু করলো যে প্রথমবার ঠিক আছে, কিন্তু মেরেছে, আসলে ব্যথা না পেলে তো তার মেয়ে এরকম কাঁদবে না কখনো। আর এমনভাবে চিৎকার করে উঠেছিল, কেঁদে ফেলেছিল, তাতে মনে হচ্ছিল সে সত্যি খুব আঘাত পেয়েছে। তাকে নিয়ে এসে বারান্দায় বসালো একটি চেয়ারে আর তাকে জিজ্ঞেস করলো যে তুমি এরকম কেন করছিলে, তোমাকে কে মেরেছে, এখানে তো কেউ নেই আমি আর তুমি ছাড়া। বলছে না, এখানে তো আছে, এখানে ওই দাদাটা আছে, দাদার মাটা আছে। তার মা কিছুই বলল না, তার মা এরকম দেখে চলে গেল। এইবার স্বাভাবিক, ভয় পাওয়ার তো কথা। তার বাচ্চা যদি এরকম কোনো কথা বলে তার কি ভয় লাগবে না? আর এমন তো নয় যে কখনো ওই দিদি শোনেনি যে আত্মা ভূত বলে কিছু নেই, সে তো শুনেছে। আর দিদিকে বিশ্বাস করে না? সে খুব বিশ্বাস করে। যেহেতু সে গ্রামে থাকে এবং তার বাপের বাড়িও গ্রামে, তো সেইভাবে কিন্তু তার দাদু ঠাকুমার সূত্র ধরে এবং তাদের কাছ থেকে সে অনেক কথাই শুনেছে। অতএব এই সব আত্মা ভূতের প্রতি তার কিন্তু বিশ্বাস আছে। সে জানে এগুলো এক্সিস্ট করে এবং সত্যি অনেকের সাথে অনেক ঘটনা চলে যায়, যদিও তার হাজবেন্ড বিশ্বাস করে না। অতএব তার তো এখন ভয় পাওয়াই স্বাভাবিক। সে তো এখন ভাববে যে এই কোয়ার্টারে নিশ্চয়ই ভৌতিক কিছু আছে, তার তো ভয় লাগবেই। এদিকে রান্না বসানো রয়েছে, যে তরকারি সে বসিয়েছিল সেটা পুড়ে যাবে বা জলটা টেনে যাবে। তো তখন দিদি তার মেয়েকে বলল যে মা, তুমি এখানে একা বসো না, তুমি আমার কাছে আসো। তুমি আমার এই নাইটি, মানে দিদি যে নাইটি পরা ছিল তার মেয়েকে বলছে নাইটি ধরে রাখো, আমি রান্নাটা সেরে নিই। ঝটফট করে রান্নাটা সেরে নেওয়ার পরে সে কিন্তু আর তার মেয়েকে কোনো কথা জিজ্ঞেস করেনি, কারণ এই সময় সে খুবই ব্যস্ত। কারণ তার হাজবেন্ড আসবে 1:30টার দিকে, সে খাওয়া দাওয়া করে জাস্ট একটু রেস্ট নিয়ে আবার সে বেরিয়ে যাবে, তাই এখন কথা বলার সময় তার নেই। অতএব সে ওই ভয়কে, সমস্ত কিছুকে দূরে সরিয়ে তার মেয়েকে স্নান করিয়েছে। এমনকি জানেন, আসলে মা তো ভয় পাওয়া তো স্বাভাবিক। যখন সে নিজে স্নান করবে মানে বাথরুমে গিয়ে, তখন তার মেয়েকেও সেখানে ঢুকিয়ে নিয়েছে বাথরুমে, আর দুজনে মিলেই স্নান করেছে আর কি। তারপর পুজো দিয়েছে তার মেয়েকে সঙ্গে করেই। তার মধ্যে তার হাজবেন্ড সেখানে চলে এসেছে, কিন্তু তার মুখ দেখে হয়তো সে কোনো কারণে একটু রেগে আছে বা মুখ গম্ভীর, সে হতেই পারে, যে কোনো কারণ থাকতেই পারে। তো সেই মুখ দেখে দিদির আর মনে হলো না যে তার হাজবেন্ডকে এই কথাটা বলবে। আসলে কি জানেন তো, যতই তার হাজবেন্ড তাকে ভালোবাসুক না কেন, এটা তো সত্যি সে তার মাকেও ভালোবাসে, তার বাবা নেই, তাদের তো খুবই ভালোবাসে। সেখানে অশান্তি করে তার বউ তার মেয়েকে নিয়ে সে চলে এসেছে। তার কি তার মার জন্য খারাপ লাগছে না? বা এই যে অশান্তি হয়েছে, বাড়ি ছেড়ে চলে এসেছে, আগে সে মাসে মাসে সেখানে যেত, 7-8 দিন থাকতো, নিজের বাড়িতে থাকতো, মায়ের হাতে রান্না খেত, অনেক ব্যাপার থাকে। তো সেইভাবে হয়তো সেই কারণেও মুড খারাপ থাকতে পারে। কারণ এই যে কদিন ভাড়া বাড়িতে ছিল সেখানে কিন্তু প্রায় 2-3 দিন দিদির সঙ্গে এই নিয়ে বাগবিতণ্ডাও হয়েছে। এটা হয়তো সমস্ত পরিবারে টুকটাক করে হয়ে থাকে। তো সেইভাবে দিদি আর না বলার সাহস পায়নি, ভয়ও লাগছিল, কিন্তু কিছু করার নেই। তো সেইভাবে সেই দিন ওই দাদা লাঞ্চ করার পরে কিন্তু একটু রেস্টও নেয়নি, কারণ সে খুবই ব্যস্ত ছিল। ওদের যে সাহেব সাহেব বলে হয়তো ডাকে, তার বাংলোতে যেতে হবে। সে খাওয়া দাওয়া করেই সেখান থেকে বেরিয়ে চলে গেল। কিন্তু যখন সে চলে গেল তখন কিন্তু দিদির একটু ভয় লাগতে শুরু করলো ওই ঘরের কথা ভেবে। মানে তার এখন সত্যি মনে হচ্ছিল যে এই কোয়ার্টারে কি তেমন কিছু আছে? ওই যে আমি বললাম না যে একটা ঘটনা সবাই বলে যে এখানে একটু ভৌতিক ঘটনা আছে বা ভূতের ব্যাপার আছে, এটা কিন্তু শুধুমাত্র দাদা জানতো। পরে অবশ্য বলা বলি হয়েছে, পরে জানতে পেরেছে। কিন্তু দাদা জানা সত্ত্বেও যেহেতু সে বিশ্বাস করে না, সে কিন্তু তার ওয়াইফকে এই কথা কখনোই বলেনি। অতএব এই সময় দাঁড়িয়ে দিদি কিন্তু জানে না যে এইখানে সত্যি এর আগে অল্প বিস্তর হলেও কিছু ঘটনা ঘটেছে, যে কারণে এই কোয়ার্টারে কেউ থাকতে পারে না।
তো দিদি সেই সময় কি করলো, খাওয়া দাওয়ার পরে তার মেয়েকে সাথে নিয়েই সমস্ত কাজ, থালা বাসন ধোয়া যা যা থাকে আর কি খাওয়া দাওয়ার পরে, সেগুলো করে সে যে রুমটায় তারা আছে সেখানে চলে গেল। তারা কিন্তু আপাতত নিচে একটা বিছানা পেতে শুয়েছে, কারণ যেখানে আগে ভাড়া বাড়িতে ছিল সেখানে কিন্তু খাট দিয়েছিল, আর কোয়ার্টারে কোনো খাট কিছুই কিন্তু দেয়নি। আর ওই যে বললাম দাদা খুবই ব্যস্ত থাকে, ঠিকমতো সময় পাচ্ছে না যে খাট বা কিছু কিনে নিয়ে আসবে, যাবে একটু সময় পেলেই। তো সেখানে নিচে তার মেয়েকে নিয়ে শুয়ে রয়েছে সে, তার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে, তার মেয়ে ঘুমিয়ে গেছে। কিন্তু সেই ফাঁকে সে দিদিও কোন সময় ঘুমিয়ে গেছে সে বুঝতে পারেনি। কিন্তু ঘুম ভাঙলো একটি আওয়াজে, যেখানে ছোট্ট মতো একটা কিচেন আছে সেখান থেকে থালা বাসন পড়ার আওয়াজ পাওয়া যাচ্ছিল। দিদি ধরপড় করে উঠে বসলো, কারণ থালা বাসন যদি একটা মেঝেতে পড়ে তার বিকট একটা শব্দ হয়। দিদি উঠে বসলো এবং ক্ষণিকের জন্য ভাবলো যে আওয়াজটা তো নিশ্চয়ই ওই কিচেন থেকেই আসলো। থালা বাসন পড়ে গেল, সে আজকে মাছ রান্না করেছিল, তাহলে কি বিড়াল বা কিছু আসলো? সেই কথা ভেবে কোনো ভয় না পেয়েই সে দৌড় দিল। মানে ভয় না পেয়ে কথাটা কেন বললাম, আসলে প্রথমে তো একটু ভয় লাগছিল যে ভৌতিক কিছু হলো কিনা, কিন্তু যখনই তার বিড়ালের কথা মনে পড়লো সে দৌড় দিল ভয় না পেয়েই। কিন্তু সেখানে গিয়ে দেখলো সত্যি সেখানে মাছের যে গামলা রয়েছে, মানে যেখানে আর কি মাছ রান্না রয়েছে, তো রাত্রের জন্য সেই মাছ সহ সমস্ত ওই জায়গাটায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। কি করবে দিদি কিছুই বুঝতে পারলো না, কিন্তু দিদি কিন্তু কোথাও বিড়াল দেখতে পেল না। কিন্তু দিদির মনে হচ্ছিল যে এটা নিশ্চয়ই কোনো বিড়াল করেছে। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয় হলো তারা রয়েছে সেকেন্ড ফ্লোরে। আচ্ছা, সেকেন্ড ফ্লোরে বিড়াল আসবে কোত্থেকে? কারণ এই যে যে দরজা, মেইন দরজা, সেখানে তো কোনো ফাঁক ফোকর নেই। ফাঁক ফোকর শুধুমাত্র আছে চারিদিকের জানলায়। এবার যদি ধরি যে জানলা থেকে এসেছে বিড়াল, আসতে পারে, কারণ যেটুকু সেখান থেকে একটি বিড়াল অনায়াসেই ঢুকে যেতে পারে। কিন্তু এখানে সেকেন্ড ফ্লোর মানে 3 তলাতে একটি বিড়াল কি করে ঢুকবে? তবুও ভাবলো যে হতে পারে কোনো কিছু বেয়ে বেয়ে সে ঢুকেছে। ভয় কিন্তু সে পেতে চায়নি। আসলে তার মনের মধ্যে তখন ভয় লাগলেও সে ভয়টাকে দূরে সরিয়ে দিয়েছে, কারণ এখানে তার থাকতে হবে। তার হাজবেন্ডকেও সে কিছু বলতে পারছে না, এবং তার মেয়ে রয়েছে। অতএব যার সন্তান থাকে সে ভয় পেতে পারে না, তার সাহসী হতে হয়। তখন সে মাছগুলো তুলল, কিন্তু যে কয় পিস মাছ ছিল আসলে দুপুরে তো সবই রান্না করে ফেলেছে, দুপুরে তারা খেয়েছে এবং রাত্রের জন্য রেখে দিয়েছিল। তার কিন্তু পরিষ্কার মনে আছে রাত্রে তাদের 4 পিস মতো মাছ ছিল, কিন্তু এখন আছে 2 পিস মতো মাছ। তাহলে নিশ্চয়ই বিড়ালি এসেছে, বিড়ালি মাছ দুটো নিয়ে চলে গেছে। যাই হোক, সেই মাছের ঝোল তো আর খাওয়া পসিবল নয়, তাই সেইগুলো তুলে ফেলে দিল ডাস্টবিনে। সমস্ত কিছু পরিষ্কার করে সে বারান্দায় এসে দাঁড়ালো। কিন্তু তৎক্ষণাৎ তার মনে হলো যদি বিড়াল মাছ নেয় সে তো নিশ্চয়ই এখানে তাহলে পালিয়ে যাবে। আর যখন সে পালিয়ে যাবে, যেহেতু এটা ঝোলের মাছ, তাহলে তরকারি ঝোল তো কোথাও পড়বে। কোথা থেকে সে গেছে? সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে সে কিন্তু কোনো কিছু দেখতে পেল না। কোনো ছাপ বা কিছু সেখানে নেই। যে ঘরের মধ্যে, মানে যে পাশে একটা ঘর রয়েছে বললাম না, সেই ঘরের মধ্যেও গেছে, কিন্তু সেখানেও কিছু দেখতে পেল না। আর যদি মাছ এখানে বসে সে খেয়েই যায়, দিদি তো বেশি সময় সেখানে বসে ছিল না, মানে ঘুম থেকে ওঠার পরে কথা বলছি, সে তো তৎক্ষণাৎই প্রায় বলতে গেলে দৌড়ে চলে এসেছিল। এইটুকু সময়ের মধ্যে একটি বিড়াল 2টি মাছ খেয়ে ফেলবে? কিছুই বুঝতে পারছিল না। দিদি আবার ঘরে চলে আসলো। এইবার কিন্তু সত্যি বলতে দিদির ভয় লাগছে। যে ঘরে দরজা খুলে রেখে দিদি এবং তার মেয়ে ঘুমিয়েছিল, এখন ঘরের মধ্যে এসে সে কিন্তু সেই ঘরের দরজাটা দিয়ে দিয়েছে, কারণ তার সাহসে আর কুলোচ্ছে না যে দরজা সে খুলে রাখবে। এমনকি জানেন, তার হাজবেন্ড না আসা পর্যন্ত সে সেই ঘরের মধ্যেই ছিল। বিকেলে সে ঘরের থেকে বেরোয়নি। তার মেয়ে অনেকবার বলার পরেও কিন্তু তার মা শোনেনি। এদিকে ওই যে বললাম তার হাজবেন্ডকেও সে ফোন করে বলতে পারছে না এরকম ভয় পাচ্ছি। আর সত্যি বলতে ওদের অ্যারেঞ্জ ম্যারেজ, কিন্তু অ্যারেঞ্জ হোক আর লাভ হোক, আন্ডারস্ট্যান্ডিং না হলে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। আর সত্যি বলতে সে দিদি কিন্তু তার হাজবেন্ডকে ভয়ই পেত, তাই তার মুখ ভার দেখলে সে কিছুই বলতে পারতো না, তাই সে কিন্তু ফোন করেনি। এদিকে সন্ধ্যার আগে আগে তার হাজবেন্ড নিজেই ফোন করেছে যে তুমি কি করছো,
আজকে এখানে হাট আছে, তাহলে একটু বেরো, পুচকুটাকে নিয়েই বেরো, তারপর বাজার করে তোমাদের নয় দিয়ে আসবো। আমি এইটুকুটাই ম্যানেজ করতে পেরেছি। তখন দিদি বলছে আচ্ছা ঠিক আছে, এইবার তার বেরোতেই হবে, কিছু করার নেই। কিন্তু যখন সে দরজাটা খুলল, তখন যা দেখলো বাইরে, তা দেখে সত্যি সে শিউরে উঠল। সমস্ত বারান্দায় মাছের কাটা, মাছ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অতএব কেউ এই মাছ খায়নি, কেউ মাছের কাটা খায়নি। কেউ বলতে ধরুন বিড়ালি, কিন্তু বিড়ালকে এইভাবে ফেলে রাখবে? দিদি কিন্তু তখন ভাবলো নিশ্চয়ই সেই গার্বেজ, মানে যেখানে আর কি ডাস্টবিনটা রয়েছে, মাছটা ফেলে দিয়েছিল, তো বাইরে তো ফেলতে পারবে না, একটা স্থানে ঘরের মধ্যে রাখে, সকাল হলে ফেলে দেয়। তখন দিদি ভাবলো নিশ্চয়ই ওই যে ডাস্টবিনের মধ্যে মাছটা রয়েছে, ওই মাছ কি বিড়াল কোনোভাবে নিয়ে আসলো। দিদি দৌড়ে আগে সেখানে গেল। তার মেয়ে তো বাইরে দাঁড়িয়ে রয়েছে, বাইরে বলতে ঘরের দরজা, মানে যে ঘরে তারা ঘুমিয়েছিল সেই ঘরের দরজার ওখানে দাঁড়িয়ে রয়েছে। দিদি সেখানে গেল, কিন্তু ডাস্টবিনে দেখলো মাছ রয়েছে এবং যে অবস্থায় সে রেখে দিয়েছিল সেই অবস্থায় সেখানে রয়েছে। অতএব এই সেই দুটো মাছ, যে দুটো মাছ উধাও হয়ে গিয়েছিল। তাহলে মাছ দুটো কোথায় ছিল, আর মাছ দুটো কেই বানিয়েছিল? যদি বিড়াল নিয়ে থাকে সে কি মাছ খাবে না? সে কি মাছটাকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দেবে? আর বিড়াল কোথায় গেল? দিদি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গেছে, দৌড়ে মেয়ের কাছে এসেছে, মেয়েকে জড়িয়ে ধরেছে। তখন দিদি ভাবছে যে এখানে আর এক মুহূর্ত দাঁড়ালে চলবে না, তাড়াতাড়ি করে সে ঘরের মধ্যে গিয়ে রেডি হয়। সেদিন সে কিন্তু সন্ধ্যা প্রদীপও বাড়িতে দেয়নি, সেই ঘরের মধ্যে বসে রেডি হয়ে সে কিন্তু বেরিয়ে গেছে। আর ওই যে বারান্দা, যেখানে আর কি সমস্ত মাছ, মানে মাছের কাটা, মাছ ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেখানে কিন্তু সেরকমই রয়েছে। কারণ দিদির আর মানে সাহস হচ্ছে না যে সেগুলো পরিষ্কার করবে, আরও টাইম নষ্ট করবে। একটা বাজারের ব্যাগ সে নিয়ে সেখান থেকে সে বেরিয়ে গেছে। বাজার সমস্ত কিছুই করেছে। তার হাজবেন্ডের মুডটা দেখলো একটু ভালো আছে, অসুবিধার কিছু নেই। বাজার করার পরে যখন তারা ঘরের মধ্যে ঢোকেনি, তখনও লকটা খোলেনি, সেই মুহূর্তে দিদি তার হাজবেন্ডকে বলল তুমি একটু ভেতরে আসো না। কারণ তার আগেই কিন্তু দাদা বলেই দিয়েছিল যে আমি কিন্তু রুমের ভিতরে ঢুকবো না, যেহেতু বাজার অনেকটাই বেশি ভারী, ও রয়েছে, ওর হাত ধরবে, তাই তোমাকে আমি এগিয়ে দিয়ে যাচ্ছি, বাজারটা এগিয়ে দিয়ে যাচ্ছি, আমি কিন্তু রুমের ওখানে গিয়ে চলে আসব। এদিকে তো দিদির প্রচণ্ড পরিমাণে ভয় লাগতে শুরু করেছে। দিদি তখন তার হাজবেন্ডকে জোর করছে, তার হাজবেন্ড ভাবছে যে যেহেতু জোর করছে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। যখন সে ভিতরে ঢোকে তখন সে কিছুই দেখতে পায় না। আসলে দিদি কিন্তু তার হাজবেন্ডকে দেখাতে চাইছিল মানে ফ্লোরটা। সে তো জানে যে ফ্লোর সে মুছে আসেনি, পরিষ্কার করে আসেনি, নিশ্চয়ই সে ফ্লোরে সেই অবস্থায় আছে। কিন্তু যখন সে ঘরের মধ্যে প্রবেশ করে তখন কিন্তু একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। অতএব দুপুরে স্নান করার পরে ঘরটার মোছার, মানে স্নান করার আগে যে ঘরটা মুছেছিল, মানে যেরকম ছিল সেরকমই কিন্তু আছে। তাহলে কি দেখলো সে কি পাগল হয়ে যাচ্ছে? তার মেয়েকে কিন্তু জিজ্ঞেস করেছিল যে মা এইখানে তুমি দেখেছো না? তার মেয়ে দিব্যি ভালো করে কথা বলতে পারে, মানে সে তো স্পষ্ট বোঝাতে পারবে, বলতে পারবে। বলছে না কিছুই তো ছিল না। তো তুমি দাঁড়িয়েছিলে এখানে, তুমি দেখোনি এখানে মাছ পড়েছিল, আমি দৌড়ে বেড়াচ্ছিলাম, তুমি দেখোনি? বলছে না আমি তো দাঁড়িয়েছিলাম, আমি তো দেখলাম তুমি দৌড়ে ওখানে গেলে আবার চলে আসলে। এবার ভাবুন না, তার মেয়ে কিছু দেখেনি, সে দেখেছে। তার তো এখন পাগল পাগল লাগছে। তাহলে কি সে পাগল হয়ে যাচ্ছে? সে কি এতটাই ভুল দেখবে? এটা কি পসিবল? এখন কি সে তার হাজবেন্ডকে বোঝাতে পারে যে মেয়ে দেখেনি, আমি দেখেছি? তাহলে তো আরও রেগে যাবে। তাই সে আর কিছু না বলে বলল যে না না কোনো ব্যাপার না, তাহলে তুমি চলে যাও। তখন কিন্তু তার হাজবেন্ড সেখান থেকে চলে যায়, আর দিদি চেয়ারে বসেই থাকে। বাজারের ব্যাগ থেকে কিন্তু কিছুই সে বের করে না। আজকেও সে মাছ নিয়ে এসেছে, কারণ রাত্রে ভেজে রাখবে, কালকে সকালে আবার রান্না করবে। কারণ দাদার পক্ষে সম্ভব হয় না যে তাকে বাজার থেকে মাছ কিনে এনে দেবে। এবার কোয়ার্টারের সামনে ওই রাস্তায় মাছওয়ালা আসে কি আসে না দিদি কিন্তু এখনো পর্যন্ত জানে না, যেহেতু নতুন এসেছে। আর সত্যি বলতে যেহেতু মানে ব্যস্ত ছিল তো এই কয়দিন, তেমন কারোর সঙ্গে আলাপও হয়নি। আর এই প্রথম সে বাজার করতেই ঘরের বাইরে বেরোলো, এর আগে কখনো বেরোয়নি। তাহলে অন্যদের সাথে পরিচয়, কথাবার্তা তার হবে কি করে? চেয়ারে সে বসে রয়েছে, তার মেয়ে তাকে বারবার করে বলছে বাবা যে খাবারটা এনে দিল, আমাকে খাবারটা দাও।
অনেকবার করে বলার পরেও তার মা শুনছে না। সে কিন্তু নিজে ব্যাগের থেকে সেই খাবারটা বের করে ঘরের মধ্যে চলে গেল, মানে যে ঘরে তারা আর কি থাকে সেই ঘরের মধ্যে নিচেতে বিছানা রয়েছে, তো সেখানে বসে সে খাবারটা খেতে লাগলো। কিন্তু সেই সময় আবার সে চিৎকার করে উঠল। তার মা দৌড়ে গেল। সে বলছে, দেখো খাবারটা চাইছে, ও আমার খাবারটা চাইছে, আমার খাবারটাও নিয়ে নেবে, আর যদি আমি না দিই আমাকেও মারবে, আমাকে আবার মারবে। একজনের দিকে কিন্তু ইশারা করছে। এবারও কার দিকে ইশারা করছে? যার দিকে ইশারা করছে, মানে যেখানে ইশারা করছে সেখানে তো কেউ নেই, সেখানে তো শুধুমাত্র দেওয়াল রয়েছে। সেই সময় ভয় পেয়ে দিদি তার মেয়েকে জড়িয়ে ধরেছিল। তখনই কিন্তু দিদি ভাবলো যে এইবার আর চুপ করে বসে থাকলে হবে না, তার হাজবেন্ডকে আবার ফোন করতে হবে, জানাতে হবে সব কথা, তাকে এখানে আসতে বলতে হবে। এই কোয়ার্টারে সে এক মুহূর্ত থাকবে না। হতে পারে এইসব কিছুই কল্পনা তার, হতে পারে তার মাথার কোনো সমস্যা হচ্ছে, বা তার মেয়ে এই সব কিছু কল্পনা করে বলছে, কিন্তু তবুও বিপদ তো আর বলে কয়ে আসে না। তাই এখানে থাকা কোনো মতেই যাবে না। সে তার হাজবেন্ডকে ফোন করলো, তাকে বারবার করে বলল যে তুমি এক্ষুনি এখানে আসো, তোমার আসতে হবে, কারণ মেয়ে ভয় পাচ্ছে, আমি ভয় পাচ্ছি। এবার যতই দাদা ব্যস্ত থাকুক, যেখানে তার স্ত্রী এরকম ফোন করে বলছে এরকম কথা, সে কি আর না এসে পারে? সে চলে এসেছিল সেখানে। কিন্তু এই যে এইটুকু সময়ে যখন সে আসছিল আর কি, তখন তো কিছুটা সময় চলে গেল, এবং সেই সময়ের মধ্যে বাইরে, তারা তো ঘরের মধ্যে ছিল দরজা পুরো বন্ধ করে, তারা শুনতে পাচ্ছিল যে বাইরে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে, থালা বাসন পড়ার আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে সেই ঘরের থেকে একের অধিক মানুষ দৌড়ে যাচ্ছে, খিলখিল করে হাসছে এবং কিছু একটা বলছে। এবং সেই আওয়াজ কিন্তু শুধুমাত্র দিদি শুনতে পায়নি, সেই আওয়াজ কিন্তু তার বাচ্চা মেয়েটিও শুনতে পেয়েছিল। তাহলে ভাবুন ওই পুরো ঘরের মধ্যে তাদের কতটা ভয় লাগছে। আর সব থেকে বড় কথা হলো সেই সময় কারেন্টও চলে গিয়েছিল। তারা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরেছিল আর ভগবানের নাম স্মরণ করছিল। কিন্তু সেই সময় ঘরে দরজা হয়, বাইরে দরজায় কেউ ঠকঠক করে আওয়াজ করে। কলিং বেল নষ্ট হয়ে গেছে, যেহেতু ওই যে কোয়ার্টার সেখানে বহুদিন কেউ থাকে না, সেই কারণে কলিং বেল থাকা সত্ত্বেও সেটা নষ্ট হয়ে গেছে। এই যে ঠকঠক করে আওয়াজ হচ্ছে, দরজা খুলবে, তার জন্য তো দিদিকে বাইরে যেতে হবে। তার তো প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে। কি করবে সে এখন? মেয়েকে ঘরে একা রাখতেও পারছে না। ফোনটা নিয়েছে, ফ্ল্যাশ লাইটটা অন করেছে, দরজা খুলেছে। কিন্তু যখন সে দরজা খুললো, সে দেখলো বাইরে এই যে বাজার করে এনেছিল না অনেক, সমস্ত জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বাসন কোসন সমস্ত জিনিস। সে দৌড়ে গিয়ে, প্রাণপণে দৌড়ে গিয়ে দরজাটা খুললো, তার হাজবেন্ড ঘরে ঢুকলো। আর সত্যি বলতে সেই দাদা কিন্তু ঘরে ঢুকে দেখতে পেয়েছিল যে সত্যি সমস্ত ফ্লোরে সবজিপাতি, থালা বাসন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দাদা ভেবেছিল দিদি হয়তো কোনো কারণে, মানে হয়তো রাগ করে জিনিসপত্র এরকম করে রেখেছে, ফেলে দিয়েছে। তখন দাদা বলল যে কি হয়েছে? দাদা কিন্তু তখন ভেবেছিল যে নিশ্চয়ই বাড়ির সঙ্গে আবার কোনো ঝগড়াঝাটি হয়েছে ফোনে, তাই এরকম করেছে। তখন দিদিকে বলল যে কি হয়েছে, আবার কি হলো? বলছে দেখো ঘরের কি পরিস্থিতি। সমস্ত ঘটনা বলল খুলে। তারা কিন্তু বারান্দায় থাকলো না, জোর করে দিদি সেই ঘরের মধ্যে দাদাকে নিয়ে গেল, কারণ তার ভয় লাগছিল যে তাদের প্রতি কোনো খারাপ কিছু হবে না তো। ঘরের মধ্যে যাওয়ার পরে সমস্ত কথা বলল। তখন দাদা বিশ্বাস করলো, কারণ তার ওয়াইফ এখনো পর্যন্ত কোনো মিথ্যে কথা তাকে বলেনি, অতএব সে যা বলে সে বিশ্বাস করে নেয়। কিন্তু যখন ওই ভৌতিক ঘটনা কিছু বলছিল না, যখন একটু আগে এসেছিল এরকম হয়েছিল, সে বিশ্বাস করতে চায়নি। সে ভেবেছিল তার হয়তো কল্পনা হবে কোনো কিছু, কিন্তু সে যে মিথ্যে কথা বলবে সেরকম সে কখনো ভাবতে পারে না। অতএব দিদি যা যা কথা বলল সবই কিন্তু সেই দাদা বিশ্বাস করে নিল। এবং তার এখন মনে হচ্ছে, সে তো এখন বসে রয়েছে, দাদার এখন মনে হচ্ছে সত্যিই তো এই কোয়ার্টারটা নামার আগে আমি তো শুনতে পেয়েছিলাম যে এখানে ভৌতিক কিছু ঘটনা ঘটেছে। এরকম অনেক গুজব আমি শুনতে পেয়েছিলাম, কিন্তু সত্যি কি সেগুলো গুজব ছিল, নাকি সত্যি এই কোয়ার্টারে কিছু ভৌতিক ঘটনা ঘটেছিল? এখন তাকে জানতে হবে এখানে কি ঘটেছিল, কি করবে এখন সে।
যে ঘটনাকে, যে ভূত বা আত্মাকে সে কোনোদিনও বিশ্বাস করেনি, সবসময় এটাকে কুসংস্কার বলে ভেবে এসেছে, সেই ঘটনা তাদের সঙ্গে ঘটছে, তার মেয়ে এবং তার বউয়ের সাথে ঘটছে। হ্যাঁ, হয়তো এখনো কোনো খারাপ কিছু ঘটেনি, কিন্তু খারাপ কিছু ঘটে যেতেই পারতো। তাই তার জানতেই হবে। আর এই কোয়ার্টার ছেড়ে দেবো বললেই তো আর কোয়ার্টার ছাড়া যায় না। তার জন্য তার মান্থলি অনেক কিছু, মানে যে পেমেন্টটা পায়, টাকাটা পায় আর কি সরকারি, সেখান থেকে টাকাটা কাটছে, অনেক কিছু করতে হয়েছে তার জন্য। এখন কোয়ার্টার ছাড়বে বলে কি কোয়ার্টার ছাড়া যায়? তার জন্য তো অনেক প্রসিডিওর লাগে না। দাদা কি করবে বুঝতে পারছে না। তখন সেই মুহূর্তে তার মেয়ে এবং তার ওয়াইফকে নিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায় এবং তাকে অন্য একটা কোয়ার্টার, মানে সেই বিল্ডিং না, সামনে একটা রাস্তা, তারপর একটা রাস্তা আছে, সেখানে কোয়ার্টারটা। আসলে সেই দাদা হলো, মানে এই যে তন্ময় দা, তার বন্ধু সমতুল্য। তো তাকে ফোন করে বলে, তোর ওয়াইফ কি ঘরে আছে? আমার ওয়াইফে একটু সমস্যা হয়ে গেছে, আমি তোকে পরে সব খুলে বলছি। ওকে কি কিছুক্ষণ তোরা রাখতে পারবে, মানে ওই ঘরে কেউ থাকতে পারে? বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো সেখানে দিয়ে আসে। সেখানে তার ওয়াইফ আছে এবং তাদের 7 বছরের একটি ছেলে রয়েছে, আর কেউ সেখানে নেই। সেখানে এদের দিয়ে আসে এবং সেখানেও পরে জানতে পারে অনেক ঘটনা। তো আমি দাদার কথা বলি। দাদা যেহেতু এর আগে অনেক ঘটনা শুনেছে, কিন্তু বিস্তারিতভাবে সে কখনো এই কোয়ার্টারের সম্পর্কে শুনতে চায়নি, যেহেতু বিশ্বাসই তো করে না, তাই কোয়ার্টারে কি আছে, এর আগে কি হয়েছিল, কিছুই সে শুনতে রাজি হয়নি। এখন তার শুনতে হবে। সে তার যে স্যার আছে তাকে ফোন করে বলল, মানে অফিসার যে ইনচার্জ, তাকে ফোন করে বলল যে স্যার আমি একটু প্রবলেমের মধ্যে পড়ে গেছি, আমার একটু ছুটি চাই, মানে আমি এখন আসতে পারবো না। তো ঠিক আছে, কারণ দাদা খুবই কর্মঠ, কখনো তেমন একটা ছুটি নেয় না। সে যখন বলেছে নিশ্চয়ই কোনো দরকার আছে। তো যাই হোক, দাদা তারপরে ওই কোয়ার্টারে, মানে যে ঠিক করে দিয়েছে, এরকম তো অনেকে ঠিক করে দেয়, বন্ধুর মারফত জানতে পারে যে কোয়ার্টারটা ফাঁকা আছে, তার কাছে ফোন করে। সে তখন বল, তোকে তো আগেই বলেছিলাম যে কোয়ার্টারটা কিন্তু একটু ভৌতিক আছে, মানে আমি তো থাকিনি কিন্তু আমি শুনেছি। তখন দাদা বলে যে কার কাছ থেকে শুনেছিস, আমাকে তার কাছে নিয়ে চল। যার কাছে আবার নিয়ে যায় সে বলে আমি অমুকের কাছ থেকে শুনেছি। এখন দাদার বিরক্ত লাগতে শুরু করে। এ বলে ওর কাছ থেকে শুনেছে, ও বলে ওর কাছ থেকে শুনেছে, তাহলে আধেও কি ঘটনাটা সত্যি? সবাই শুধু শোনে, কিন্তু যাদের সাথে ঘটেছে আসলে তাদের তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই করতে করতে একজনের সাথে কথা হয়। সে তখন বলে যে আমি ওই কোয়ার্টারে তো থাকতাম না, থাকতো আমার বন্ধু, এবং তার ট্রান্সফার হয়ে গেছে তার বাড়ির কাছে, সেখানে থাকতো এবং তাদের সাথে ঘটনা ঘটেছে। আর সত্যি বলতে আমি একদিন রাত্রে ওদের কোয়ার্টারে গিয়েছিলাম এবং আমিও কিছু অনুভব করেছিলাম। তখন দাদা বলে যে আচ্ছা তাহলে ওকে ফোন লাগা, বা তুই ওর ফোন নাম্বারটা দে। তো ফোন নাম্বারটা দেয়। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পরে ফোন করে। তখন সে বলে যে তার সদ্য বিবাহিতা ওয়াইফকে নিয়ে সে সেই কোয়ার্টারটা নিয়েছিল, কিন্তু কোনো মতেই সেখানে তারা থাকতে পারেনি, কারণ প্রথম থেকে তার ওয়াইফ ওখানে থাকতে পারছিল না, কিছু অনুভব করতে পারছিল, এবং আস্তে আস্তে তার বউ নাকি পাগলের মতো হয়ে যাচ্ছিল, পুরো সাইকো টাইপের হয়ে যাচ্ছিল, জিনিসপত্র ছুঁড়ে ফেলতো, এমনকি তার হাজব্যান্ডকে মারধর পর্যন্ত করতো, এমনকি নিজেকে আঘাত পর্যন্ত করতো। শেষমেশ সেখানে থাকতে পারতো না, কারণ সে নাকি সবাইকে বলতো সে মাঝে মাঝে নাকি একটা রাত্রেবেলা একটা বউকে দেখতে পায়, একটা ছেলেকে দেখতে পায়, কিন্তু তার হাজব্যান্ড বলতো যে কখনো সে রাত্রেবেলা উঠতো না, কারণ এমন অনেক দিন গেছে যে তার হাজব্যান্ড নাকি রাত জেগে কাটিয়ে দিয়েছে দেখার জন্য যে আদেও তার ওয়াইফ কি ওঠে, কখন সে দেখতে পায়। পরের দিন সকালবেলা সে উঠে সে বলবে সে রাত্রে এরকম দেখতে পেয়েছিল, ওদের কোয়ার্টার ছেড়ে চলে যেতে বলছে। আবার অনেক সময় সে রাত্রেবেলা ধরফর করে উঠে বসে আর বলে যে একটু আগে এসেছিল, এরকম বলল। অতএব সে স্বপ্ন দেখছে। দাদা বিশ্বাস করতে চাইছিল না যে আদেও এখানে কিছু আছে, কিন্তু যখন দেখছিল তার ওয়াইফ সত্যি পাগলের মতো হয়ে যাচ্ছে, তখন সে কোয়ার্টার ছাড়তে বাধ্য হয়েছিল। তারপরে সেই কোয়ার্টারে আর কেউ থাকেনি। তাহলে সত্যি যদি সেখানে ভূত থেকে থাকে, একটা মহিলাকে দেখতে পাচ্ছে বলল, একটা ছেলেকে দেখতে পাচ্ছে বলল, এবং তার ওয়াইফের কাছে যা ঘটনা সে শুনলো, সত্যি সে একটা ছেলের কথা বারবার করে বলছিল, তার মেয়ে আর কি বলছিল, এবং তার মায়ের কথাও বলছিল, তাহলে সবই তো মিলে যাচ্ছে, 2 2 4 হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই সবই সত্যি কথা, এখানে কল্পনা কিছুই নেই। এবার জানতে হবে যে এই মহিলা এবং ছেলেটি কে, আদেও কি তাদের কোনো অস্তিত্ব আছে, তারা কি কোনো ক্রমে মারা গেছে, তারা কি আত্মহত্যা করেছিল, বা তাদের কি হয়েছে ওদের সাথে আর কি। এইভাবে খোঁজ খবর নিতে নিতে ওরা জানতে পারে যে এখানে ওর আগে এক দম্পতি থাকতো, সে চাকরি করত সাব ইন্সপেক্টর পদে, এবং তার ওয়াইফ ছিল, তার ছেলে ছিল,
কিন্তু সেই সাব ইন্সপেক্টরের অন্য একটা মেয়ের সঙ্গে, মেয়ে বলতে সেও কিন্তু আবার ডিউটি করে, মানে এই প্রফেশনেই আছে, তার সাথে সে সম্পর্কে জড়িয়ে গেছে এবং সেই কথা তার ওয়াইফ জানতে পেরেছিল। তাই সে নাকি সেই দিনই সুইসাইড করে সেখানে মারা গিয়েছিল। আর সেই দিনই সেই বাচ্চাটি কারেন্টের শক খেয়ে মারা গিয়েছিল। অতএব ছেলে এবং মা একই দিনে মারা গিয়েছিল। তারপর সে এসআই সেই কোয়ার্টার ছেড়ে দিয়েছিল, আর তারপর থেকে সেখানে কেউ থাকতে পারে না। এই যে এরা, মানে দাদা এবং দিদি যখন এসেছে আর কি, তার থেকে কিন্তু বেশি দিনের ঘটনা এটা নয়, মাত্র কিছু বছর আগেরই ঘটনা। তারপর তো পরবর্তী যে দম্পতির কথা বললাম না, যার ওয়াইফ আর কি একটু পাগলের মতো হয়ে গিয়েছিল, তারা এসে থাকলো। তারপর ওরা বেরিয়ে আসার পর তো বলেছিল যে এরকম, মানে ওই মহিলাটি সবাইকে বলতো যে ওখানে ভূত আছে, আমি থাকতে পারছি না, এরকম তো বলতো। তো সেইভাবেই সবাই জানতো যে ওটা একটা ভৌতিক কোয়ার্টার। আর যেহেতু কোয়ার্টারটা তো মেইন রোডের আশেপাশে নয়, পুরো জঙ্গলে ঘেরা, অনেক জঙ্গল রয়েছে, আর রাত্রেবেলা সত্যি ভয় পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু তেমন কোনো যে ভৌতিক ঘটনা ওখানে ঘটেছে এটা কিন্তু তেমন কেউ কখনো শোনেনি। কিন্তু শুধুমাত্রই কোয়ার্টারকে ঘিরেই অনেক গুজব সবাই রটিয়ে বেড়াচ্ছে। তো এইবার তারা কি করবে? সে কোয়ার্টারকে ছেড়ে দেবে? কারণ হতে পারে যে ওইখানে থাকলে ওদের পরবর্তীকালে কোনো বিপদ আসতে পারে, কারণ প্রত্যেক দিন তো কোনো না কোনো ঘটনা ঘটেই যাচ্ছে, তার ওয়াইফ যেটা বলছে আর কি। তো সেইভাবে তারা খোঁজ করতে থাকে, আর খোঁজ করলে অবশ্যই মিলে যাবে, কারণ এরকম আশেপাশে অনেক মানুষ থাকে যারা এরকম ভূত তাড়ায়, সোজা ভাষায় যেটাকে বলে আর কি, এরকম অনেক মানুষই থাকে। তারা খোঁজও পেয়ে যায় সেখানে, এবং তাকে আনা হয়, সেই রুমের মধ্যে প্রবেশ করে সেই ব্যক্তি। যখন সে প্রবেশ করে সে পুরো বলে দেয় যে হ্যাঁ, এই ঘরের মধ্যে আত্মা আছে। কিন্তু তিনি এই কথাও বলেন যে এই আত্মাকে মুক্তি দেওয়ার জন্য কেউ কোনো রকম ব্যবস্থা করেনি, কখনোই করেনি। তার ফ্যামিলিতে কেউ আছে কি না জানি না, কারণ তার শ্বশুরবাড়ি থেকে কিছু করা হয়নি, বাপের বাড়ি থেকেও কিছু করা হয়নি, তাই তারা এখনো পর্যন্ত মুক্তি পায়নি। কিন্তু আমি তাদের মুক্তি দিতে পারি। তো সেই সময় দাদা তার ওয়াইফের সাথে কথা বলে, তখন সে দিদি জানায় যে ঠিক আছে, যদি এখান থেকে তারা চলে যায়, সত্যি যদি এই ঘরটা সাপমুক্ত হয়, তাহলে আমি থাকতে পারি, কোনো অসুবিধা হবে না। যেহেতু ওই যে বললাম না, কোয়ার্টার পাওয়া একটা মুশকিলের ব্যাপার, আর কোয়ার্টার পেয়ে ছেড়ে দেওয়া একটা মুশকিলের ব্যাপার। কিন্তু দিনের দিন তো সমস্ত কিছু হয় না, তার জন্য শনিবার আসতে হবে, এবং সেই দিন ছিল বৃহস্পতিবার। আর তারা কোনো মতেই সেখানে আর থাকবে না। দিদি বলছে আমি আর এখানে থাকতে পারবো না। তখন দাদা একটা হোটেল বুক করে, সেখানেই তার ওয়াইফ এবং মেয়েকে রাখে। তারপর শনিবারের দিন সেখানে যজ্ঞ হয়, পূজা পাঠ সমস্ত কিছুই হয়, তারা সেখানে উপস্থিত থাকে। অনেক রকম ব্যাপার সে জানতে পারে। সে বলতে কিন্তু আমি সেই তান্ত্রিকের কথা বলছি। সমস্ত কিছু কমপ্লিট হয়, তখন তিনি নিজে বলেন যে ওদের হয়ে আমি গয়াতে গিয়ে কিছু একটা করে আসব। আপাতত ওরা এই রুম থেকে চলে গেছে, কিন্তু ওদের আত্মার মুক্তির জন্য আমি অনেক কিছুই করব, কোনো সমস্যার হবে না এই কোয়ার্টারে আর কি। কিন্তু সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পরেও দিদি এবং তার মেয়ে এই কোয়ার্টারে কিন্তু আসেনি। দাদা এসেছে ওদের সেই হোটেল রুমে থেকে। তখন দাদা বলল যে সত্যি আমি কিন্তু কিছু বুঝতে পারছি না, তুমি একটু সাহস করে এখানে এসো। দিদি সেখানে যায়, থাকে। সত্যি বলতে তারপর আর কিছুই সে বুঝতে পারে না। তারপর সেখানে তারা পার্মানেন্টলি থাকতে শুরু করে। তো এই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এরকম কোনো ঘটনা যেটা অতিজাগতিক হোক, দৈবিক হোক, ঐশ্বরিক, ভৌতিক, যে কোনো ধরনের ঘটনা, আপনারা কিন্তু আমাকে নির্দ্বিধায় পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।